বন্ধুরা নমস্কার। তার এক হুঙ্কারেই নির্বাচন কমিশন সোজা হয়ে গেছে। তার এক হুঙ্কারেই ইডি সিবিআই এর মতন কেন্দ্রীয় এজেন্সিগুলো সাবধান মুদ্রায় চলে এসেছে। তার এক হুঙ্কারেই বিজেপি কাঁপতে শুরু করেছে। তার এক হুঙ্কারের কারণে পরশুদিন পর্যন্ত যে বিজেপি নেতাদের গলার মধ্যে গলার স্বর উচ্চরাবে ছিল, উচ্চস্বরে যারা কথা বলতো তাদের গলার স্বর মিনমিনে হয়ে গেছে। তাকে আমাদের সর্বভারতীয় মিডিয়া হাউসগুলো, মিডিয়া চ্যানেলগুলো বেঙ্গল কি শেরনি বলে, মানে বাংলার বাঘিনী বলে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি গতকালকে এমন এক হুঙ্কার ছেড়েছেন যে সারা ভারতবর্ষের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রের মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, দিল্লির মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, হরিয়ানার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, রাজ্যে রাজ্যে আলোচনা শুরু হয়েছে। কেন? কারণ তিনি বলে দিয়েছেন যে এর আগের নির্বাচনগুলোতে, গত কয়েকটা নির্বাচনগুলোতে ভোটার লিস্টে হেরফের করা হয়েছে। হেরাফেরির কারণে রাজ্যে রাজ্যে যা রেজাল্ট হওয়ার কথা ছিল তার তুলনায় উল্টো রেজাল্ট হয়ে গেছে। এবং সেই জায়গাতে যে বিরোধী দলগুলো ছিল তারা সেটাকে ধরতে পারেনি। অর্থাৎ দিল্লিতে আম আদমি পার্টি ধরতে পারেনি, হরিয়ানাতে কংগ্রেস ধরতে পারেনি, তারপরে মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের দলগুলো, সে শিবসেনা ইউবিটি হোক, এনসিপি শারদ পাওয়ারের পার্টি হোক, কংগ্রেস হোক, এরা ধরতে পারেনি, কিন্তু বাংলাতে ধরা হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে যেন রাজনীতিতে একটা নতুন ভূমিকম্প শুরু হয়ে গেছে। বন্ধুরা, এখানে কোনো কারোর পক্ষে কথা বলার আর বিপক্ষে কথা বলার বিষয় না। বিষয় হলো যে যখন তার দল বিপদে পড়ে, ব্যাকফুটে চলে যায়, যখন তার দলের মধ্যে নানান ধরনের সমস্যা বাসা বাঁধে, তখনই তিনি গুহা থেকে বেরিয়ে এসে একটা হুঙ্কার ছাড়েন এবং আস্ত দলটা সোজা হয়ে যায়। দলটা নবপ্রাণে, মানে নতুন প্রাণের সঞ্চার হয়ে যায় দলের মধ্যে। আর তার প্রতিপক্ষ কাতরাতে থাকে। এই রকম নেতা বাংলাতে এখনো আছে। বাংলাতে একটা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসে আছে, কিন্তু সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর সবচেয়ে বড় দল এবং সারা ভারতবর্ষের সবচেয়ে বড় দল বিজেপির কাছে কিন্তু নেই। বিজেপির কাছে ডেফিনেটলি মোদি আছে, মোদির গ্রহণযোগ্যতা আছে, অনেকটাই আছে এখনো পর্যন্ত। মোদির একটা আলাদা ক্যারিশমা আছে, মোদির কথা বলার ভঙ্গিমা, কথা বলার স্টাইল, সমস্ত কিছু একটা বিশেষত্ব রয়েছে। এগুলো নিয়ে কোনো সন্দেহ নাই। মোদি একটা আলাদা কোয়ালিটি সম্পন্ন নেতা, এ নিয়েও কোনো সন্দেহ নাই। আবার দলের মধ্যে অমিত শাহ, যাকে তাদের দলের নেতারা চাণক্য বলেন, এরা আছেন, সবকিছু আছেন। কিন্তু যেরকম ভাবে দলকে এবং দলের প্রতিপক্ষকে একদম ঝাঁঝরা করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রকমটা বিজেপিতে কেউ নেই। আর নাই বলেই আপনার বাংলাতে যখন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে আপনার তৃণমূল কংগ্রেস, তখন তার প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি এখনো বুঝে উঠতে পারছে না যে দল কোন পলিসিতে বাংলাতে ইলেকশনে লড়বে, দল কাকে সামনে রাখবে। দিল্লির নেতাদেরকে সামনে রাখবে না বাংলার নেতাদেরকে সামনে রাখবে? বাংলার নেতাদেরকে সামনে রাখলে তাদের মধ্যে এমন কে আছে যাকে বাদ বাকি সবাই মেনে নেবেন নিঃশর্তে? কারণ নির্বাচন মানে নির্বাচনী যুদ্ধ, আর যুদ্ধের ময়দানে যিনি সেনাপতি হন, সেই সেনাপতির গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা সর্বাধিক হতে হয়। সেনাপতির ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, সেনাপতির জনপ্রিয়তা নিয়ে, সেনাপতির গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। সেনাপতিকেই যদি প্রশ্নের মুখোমুখি হতে হয়, সেনাপতিকেই যদি দলের মধ্যে, নিজের গোষ্ঠীর মধ্যে বিরোধের মোকাবিলা করতে হয়, তাহলে তার বাহিনী কোনোভাবেই ঠিকভাবে লড়াইটা করতে পারে না। বাংলাতে বারবার এটা হয়েছে। এবং এবারে যখন নির্বাচনের প্রস্তুতি চলছে তখনও ঠিক সেই বিষয়টাই চলছে। বাংলাতে এখনো পর্যন্ত হাত পা ছুড়ে একাধিক নেতা দৌড়ঝাঁপ করছেন সারা বাংলা জুড়ে, কিন্তু তারা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছেন না। বাইরে থেকে এসে বিজেপিতে নিজেকে যে প্রথমে বিজেপির নেতা হিসাবে এস্টাবলিশ করবেন, বিশ্বাসযোগ্য করে তুলবেন, সেইটাই করতে পারছেন না। দিল্লির নেতারা এইরকম নেতার মাধ্যমে হিন্দুত্ব
বাংলার মানুষের ওপরে চাপাতে চাইছে। কিন্তু যে হিন্দুত্ব উত্তর ভারতে বোঝায় সেই হিন্দুত্ব যে বাংলায় অসার, এটা তারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি। বাংলাতে হিন্দুত্ব বলতে ভক্তি মার্গ বোঝায়। বাংলা ভক্তি প্রধান মানে ভূমি। বাংলাতে মা কালীর আরাধনা করতে করতে তন্ময় হয়ে যায় বামাখ্যাপা। এখানে শ্রীরামকৃষ্ণের ভক্তি দেখে মা কালী স্বয়ং পাথরের মূর্তি থেকে বেরিয়ে এসে তার হাতে খাবার খেতে বাধ্য হন। সেই ভক্তির জায়গা বাংলা। এখানে ব্যবসায়িক ধারণা নিয়ে এলে, রাজনৈতিক ধারণা নিয়ে এলে ধর্মের কথা বলে মানুষের মন গলানো সম্ভব না। এটা দিল্লির নেতারা একেবারেই বুঝতে পারছেন না। এবং তারাও এমন ব্যক্তিকে আশ্রয় করে বাংলাতে হিন্দুত্ব মানুষের মনের মধ্যে ঢোকাতে চাইছে, উত্তর ভারতীয় হিন্দুত্ব। যে ব্যক্তি কিছুদিন আগে পর্যন্ত আল্লাহ হাফেজ, খোদা ইত্যাদি কথাগুলো বলতেন আর কি, মানে মুসলিম ধর্মের মানুষদের অনুষ্ঠানে গেলে পরে যে সমস্ত কথা খোদা হাফিজ টাফিজ বলে এগুলো বলতেন, তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম প্রেমী, মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, হিন্দু বিদ্বেষী ইত্যাদি বলে বলে নিজেকে হিন্দুত্ববাদী বানানোর চেষ্টা করছেন। এবং দিল্লির নেতারা তার উপরে ভরসা করবেন কি করবেন না বুঝে উঠতে পারছেন না। এরকম একটা অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোটার লিস্ট নিয়ে যে হুঙ্কারটা ছেড়েছেন, সেই হুঙ্কারে নির্বাচন কমিশন সোজা হতে বাধ্য। কারণ নির্বাচন কমিশনের অফিসাররাও জানেন যে ভারতবর্ষে একটা রাজ্য এমনও রয়েছে যে রাজ্যটার ইতিহাস হলো এই রাজ্য থেকে উঠে আসা মানুষগুলো মিলে ভারতবর্ষের মাটি থেকে ইংরেজদেরকে মেরে তাড়িয়ে ভাগিয়ে দিয়েছিল। ইংরেজরা এত কঠিন চ্যালেঞ্জ ভারতবর্ষের আর কোথাও ফেস করেনি যতটা তারা বাংলার মাটিতে ফেস করেছিলেন। এবং বাংলার মানুষের যে দুর্ধর্ষ বীরত্ব দেখেছিল ইংরেজরা, সেই বীরত্বের কথা তারা এখনো পর্যন্ত নতমস্তকে স্বীকার করতে বাধ্য হয়। সেই বাংলার মানুষের মাথার মধ্যে উত্তর ভারতীয় স্টাইলে কিছু চ্যাং 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 করা, কিছু গান বাজিয়ে আর কিছু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু রগরগে ভাষণ দিয়ে আপনার তাদেরকে রাজনৈতিকভাবে রাজনীতির ডায়াগ্রামটা পরিবর্তন করে দেওয়া সম্ভব? এটা অসম্ভব। এই কারণে তাদের পলিসি ঠিক করতে হবে। বিজেপিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে হলে একটা যথার্থ, বাস্তবসম্মত এবং এই মাটির সঙ্গে সম্পর্কিত একটা পলিসি ঠিক করতে হবে, যেটা এখনো বিজেপি করতে পারেনি। পলিসি ঠিক না করতে পারলে বাদ বাকি কিচ্ছু ঠিক হবে না। দ্বিতীয়ত হলো বিজেপিকে সর্বমান্য নেতা খুঁজে বের করে আনতে হবে। শুভেন্দু অধিকারীকে দিয়ে হবে না, দিলীপ ঘোষকে দিয়েও এখন হবে না, আগামী 1 বছরের মধ্যে হবে না। কারণ দিলীপ ঘোষকে কোনোভাবেই শুভেন্দু অধিকারীর গ্রুপ বা সুকান্ত মজুমদারের গ্রুপ এরা মান্যতা দেবে না, এরা মানবে না। ফলে এই মুহূর্তে দিলীপ ঘোষও অকার্যকর হয়ে আছেন বাংলাতে। মিঠুন চক্রবর্তীকে নিয়ে আসা হয়েছিল অনেক কষ্টে, তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে আনা হয়েছিল। মনে করা হয়েছিল হিন্দি সিনেমায় যেরকম 7 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ে বাসের ওপরে, এক বাস থেকে আরেক বাস, আরেক বাস থেকে আরেক বাস করতে করতে, ভিলেনের সঙ্গে মারামারি করতে করতে শেষ পর্যন্ত বাস থেকে লাফ দিয়ে মাটিতে পড়েও আবার সুস্থভাবে টিকে থাকতে পারেন মিঠুন চক্রবর্তী। এটা এইরকমটা বোধহয় বাংলার মাটিতে রাজনীতিতেও বোধহয় সম্ভব। বিজেপির নেতারা ভেবেছিলেন হিন্দি সিনেমার মতনই বাংলার মাটিতে রাজনীতিটাও করে ফেলা যাবে। তার কারণে তারা মিঠুন চক্রবর্তীকে এনেছিলেন এবং মিঠুন চক্রবর্তীকে কানে কানে তারা শিখিয়েছিলেন যে দাদা সিনেমা কা কোই डायलॉग दे दो, दादा सिनेमा में जैसे बोलते हो वैसे भी चुनाव की मंच से कुछ बोल दो। তিনিও বলেছিলেন মারবো এখানে, লাশ পড়বে সেখানে শ্মশানে, এরকম কথাগুলো, আমি গোখরো না, এই না সেই না, এগুলি তো তিনি বলেছিলেন। কিন্তু কাজ করা কোনো কাজ হয়নি তার এই সমস্ত ভাষণে। মানুষ তাকে অগ্রাহ্য করেছে। মানুষ হিন্দি সিনেমার নায়ককে বাস্তবের নায়ক মানতে অস্বীকার করেছে বাংলার মাটিতে। ফলে এই প্ল্যানটাও বিজেপির মাঠে মারা গেছে। এখন বিজেপি চেষ্টা করেছিল সৌরভ গাঙ্গুলিকে রাজনীতিতে নিয়ে আসতে। তার বাড়িতে গিয়ে ভাতটাত খেয়েছিলেন অমিত শাহ এবং অন্যান্য বাংলার নেতাদের মিলেমিশে। তাকে অনেক বুঝিয়েছিল, অনেক কষ্ট করে তাকে মানানোর জন্য চেষ্টা করেছিল তারা। কিন্তু সৌরভ গাঙ্গুলি কোনোভাবেই রাজি হননি তিনি, কারণ তিনি অতীতে রাজনীতিতে যাওয়া ক্রিকেটারদের দুর্দশা তিনি দেখেছেন।
সিনেমা জগৎ থেকে যাওয়া নেতাদের দুর্দশা তিনি দেখেছেন। সেগুলো দেখে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সৌরভ গাঙ্গুলি একটা স্ট্যান্ডার্ড পলিসি মেনটেন করেছেন যে না, কোনোভাবেই যাব না, আর গেলেও বিজেপিতে যাব না, এরকম একটা পলিসি তিনি ঠিক করে নিয়েছেন। অথচ সৌরভ গাঙ্গুলি সেই ব্যক্তি যাকে বাংলার এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত মানুষ মান্যতা দিতে পারত। সৌরভ গাঙ্গুলি সেই ব্যক্তি যাকে বিজেপিতে হয়তো বিভিন্ন যে গোষ্ঠীগুলো, সমস্ত গোষ্ঠীগুলো মেনে নিতে পারত। সৌরভ গাঙ্গুলি সেই ব্যক্তি যাকে নিয়ে এখনো রাজনৈতিক কোনো বিতর্ক নেই, যার ব্যক্তিগত জীবন নিয়েও তেমন কোনো আপনার প্রশ্নচিহ্ন নেই, যাকে বাংলার মানুষ না, শুধু ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের অন্যতম সফল ক্রিকেট ক্যাপ্টেন হিসেবে মানে। তিনি হিন্দি সিনেমার নায়ক না, তিনি বাস্তবের মাটিতে অত্যন্ত কঠিন লড়াই করে, অত্যন্ত কঠিন ধৈর্যের পরিচয় দিয়ে তিনি দেশকে বারবার জিতিয়েছেন। ফলে তিনি যে কাজটা করেছেন সেটা বাস্তবের মাটিতে, এটা সিনেমার পর্দায় না। আর এই কাজটা করে তিনি ভারতবর্ষের মানুষের মন জয় করেছেন। সারা পৃথিবীতে সৌরভ গাঙ্গুলি একটা বিরাট বড় ফিগার। সেই সৌরভ গাঙ্গুলিকে যদি বিজেপি আনতে পারত বিজেপিতে, তাহলে আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং সুন্দর একটা মুখ উপহার দিতে পারত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক যে ধৃষ্টতা বলবো আমি, রাজনৈতিক যে দুঃসাহস, রাজনৈতিকভাবে যে রিস্ক নেওয়ার যে ক্ষমতা, এইগুলোকে মোকাবেলা সৌরভ গাঙ্গুলিও কতটুকু করতে পারতেন সন্দেহ রয়েছে। কারণ এই কাজটা তো নরেন্দ্র মোদী পর্যন্ত পারেননি। স্বয়ং নরেন্দ্র মোদী যে কাজ পারেননি, সেই কাজটা এরা কেউ পারবেন এটা বলা খুব কঠিন। এই কারণে এখনো যে সময়টা রয়েছে, সেই সময়ের মধ্যে যদি তারা বাংলার মাটিতে ব্যাপক কোনো পরিকল্পনা, এবং অতীতের পরিকল্পনাগুলো যেহেতু ব্যর্থ হয়েছে, সেই পরিকল্পনাগুলোকে বাদ দিয়ে নতুন কোনো সঠিক বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে আসতে পারেন, তাহলে তাদের রেজাল্ট গতবারের চেয়ে ভালো হওয়া সম্ভব। আর অন্যথায় গতকালকে যেভাবে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে উজ্জীবিত করেছেন এবং তার প্রতিপক্ষের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন, আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের মনের মধ্যে, তাতে তৃণমূল কংগ্রেসের আপনার যে জয়যাত্রা, সেটাকে খুব শীঘ্রই থামানো যাবে এরকম কোনো ছবি কিন্তু দেখা যাচ্ছে না। বাংলার মাটিতে আরও 5 বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়া মনে হচ্ছে, এখনো পর্যন্ত মনে হচ্ছে সময়ের অপেক্ষা মাত্র। আগামী 1 বছরের মধ্যে তাতে কোনো ব্যাপক পরিবর্তন ঘটে কিনা সেটা দেখার জন্য আপনারা, আমরা সবাই নজর রাখব। সময় সময় সেই সমস্ত বিষয় নিয়ে কথাও বলবো। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগবে আমি জানি, তার কারণে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আর দেরি না করে সেই কাজটা করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।